নমস্কার। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনাকে কোন কোন প্যারামিটারগুলো বুঝতে হবে, শিখতে হবে, সেটা আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওগুলো দেখলে পরেই আপনারা সবাই বুঝতে পেরে যাবেন। এবার যখন ধরুন কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, তার আগে কোম্পানিটা দেখবেন, কোম্পানিতে আপনি কি কি জিনিস দেখবেন, এইটার একটা চেকলিস্ট আপনাদেরকে মনে রাখতে হবে। দেখুন, যখন নতুন কোনো কোম্পানি আপনি দেখছেন এবং আপনি ভাবছেন যে ইনভেস্ট করব কি করব না, সেইটা সবার আগে তাহলে আপনাকে বুঝতে হবে যে কোম্পানিটা কি করে এবং কি বিজনেস আছে তার। এবং আপনাকে ৬টা প্রশ্ন করতে হবে। ৬টা প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর পান, তবেই আপনি ওই কোম্পানিতে ইনভেস্ট করবেন। তো ৬টা প্রশ্ন নিয়েই আজকে আমার ভিডিও। কি কি ৬টা প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে সেই কোম্পানির বিজনেস মডেল থেকে এবং সেই কোম্পানির রেজাল্ট থেকে, সেইটাই আজকে আমি বলবো। দেখুন, সবার আগে আপনি যখন কোম্পানি দেখবেন এবং কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবেন, আপনাকে বুঝতে হবে যে কোম্পানি কি করে এবং কি থেকে তার ইনকাম এবং কি তার বিজনেস। তো সেইটা দেখার পরে আপনি প্রশ্ন করবেন যে কোম্পানিটা যে সেক্টরে আছে বা যে বিজনেসে আছে, সেটা কি সানরাইজ সেক্টর নাকি সানসেট সেক্টর? সানরাইজ সেক্টর, সানসেট সেক্টর কি? সানরাইজ সেক্টর হচ্ছে যে সেক্টর এখন বুমিং, অর্থাৎ যে সেক্টরের ফিউচার আছে এবং লোকজন সেই সেক্টরের দিকে ঝুঁকছে এবং ভবিষ্যতে এই সেক্টরের আরো প্রসপেক্ট আছে এবং এই সেক্টর আরো গ্রো করবে। এটাই হচ্ছে সানরাইজ সেক্টর। যেমন ধরুন, আমাদের ইভি সেক্টর বা রিনিউয়েবল এনার্জি সেক্টর, এইগুলো হচ্ছে সানরাইজ সেক্টর। সানসেট সেক্টর কি? সানসেট সেক্টর হচ্ছে যে সেক্টর ডুমড, যে সেক্টরে আর কোনো গ্রোথ নেই এবং যে সেক্টর অবসলিট হয়ে গেছে। আপনি ভাবুন তো, আপনি যদি এখন কোনো ডিভিডি মেকার কোম্পানিতে ইনভেস্ট করেন, তাহলে কি আপনি কোনো প্রফিট পাবেন? ডিভিডি মেকারের কোনো কোম্পানির, যে কোম্পানি সিডি ডিভিডি তৈরি করে, সেই কোম্পানির কি কোনো ভবিষ্যৎ আছে? সিডি ডিভিডি অবসলিট হয়ে গেছে, আর কেউ আমরা ইউজ করি না। আমরা যদি কোনো ল্যান্ডলাইন কমিউনিকেশন কোম্পানিতে ইনভেস্ট করি, ল্যান্ডলাইন কমিউনিকেশনের আর কোনো ভবিষ্যৎ আছে? আমরা কি নতুন করে ল্যান্ডলাইন আমি বাড়িতে কি আমি লাগাই? বা আমাদের ল্যান্ডলাইনের কোনো ডিমান্ড আছে? ফিউচারে ল্যান্ডলাইন আর থাকবেই না। এখনই নেই, ভবিষ্যতে আরও থাকবে না। তো এই সেক্টরগুলো হচ্ছে সানসেট সেক্টর। তো সানরাইজ সেক্টরের এক্সাম্পল আমি বললাম রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রনিক ভেহিকলস। রিনিউয়েবল এনার্জির মধ্যে আপনার কি কি কোম্পানি পড়ছে? যেমন ধরুন, আহ, আদানি গ্রিন এনার্জি বা হচ্ছে টাটা পাওয়ার, এগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জির কোম্পানি। আহ, আমি যদি ইভি সেক্টরে দেখি, ইভি সেক্টরে আমার ইভি ভেহিকেল তৈরি করে এরকম কোম্পানি, বা হচ্ছে ইভি ব্যাটারিজ তৈরি করে বা ইভি চার্জিং স্টেশন তৈরি করে। তো এই কোম্পানির মধ্যে কি কি আছে? টাটা পাওয়ার আছে, ওলা ইলেকট্রিক আছে। এই সমস্ত সেক্টর হচ্ছে সানরাইজ সেক্টর। সানসেট সেক্টর আমি এক্সাম্পল দিলাম কোনো পেপার ইন্ডাস্ট্রি। কাগজের ডিমান্ড কি আর ভবিষ্যতে বাড়তে চলেছে? আমরা পেপার ইউজ করা কত কমে গিয়েছি। তো পেপার কোম্পানি, এটা হচ্ছে সানসেট সেক্টর। আমাদের, আমি যেরকম বললাম, ল্যান্ডলাইন কমিউনিকেশন যে কোম্পানি, ল্যান্ডলাইন টেলিকমিউনিকেশন যে কোম্পানি, এমটিএনএল এর কোনো ভবিষ্যৎ আছে? এগুলো হচ্ছে সানসেট সেক্টর। তো এই প্রশ্নটা আপনাকে করতে হবে যে আমার যে কোম্পানি আমি অ্যানালিসিস করছি বা যে কোম্পানিতে ইনভেস্ট করব ভাবছি, তো এইটা কি সানরাইজ সেক্টর না সানসেট সেক্টর? যদি সানসেট সেক্টর হয়, অবশ্যই আপনার বেরিয়ে যাওয়া উচিত। একদম না, বেরিয়ে গেলেন ওইখানে, চেকলিস্টে আপনি ওইখানেই বেরিয়ে গেলেন, এই প্রশ্নের পরেই আপনি বেরিয়ে গেলেন, আর আপনি যাবেনই না, ফার্দার প্রশ্নের মধ্যে যাবেনই না। এবার সানরাইজ সেক্টর, সানসেট সেক্টর, এবার প্রশ্ন করবেন যে সেক্টরে কি টেল উইন্ড আছে? মানে ওই ফার্স্ট প্রশ্নের মধ্যেই কিন্তু সাব কোয়েশ্চেন এটা, যে যদি সানরাইজ সেক্টর আসে, তাহলে সেক্টরে কি টেল উইন্ড আছে, অর্থাৎ সেই সেক্টর এই মুহূর্তে কতটা গ্রো করছে, এই মুহূর্তে অর্থাৎ ২-৩টে কোয়ার্টারের মধ্যে কতটা বুম হয়েছে, সরকার কি কোনো সেখানে কোনো ইনসেনটিভ ঘোষণা করেছে বা কোনো সাবসিডি ঘোষণা করেছে? এই রকম যদি কিছু থাকে, বা সেক্টরে নতুন করে কোনো বুম এসছে, তো সেইগুলো হচ্ছে টেলিউড সেক্টর। যেমন এই মুহূর্তে
জুয়েলারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এগুলো হচ্ছে কিন্তু জুয়েলারি রিটেলার যে কোম্পানিগুলো আছে সেইগুলো কিন্তু একটা সেক্টরের টেল উইন্ড আছে, অর্থাৎ গোল্ডের দাম বাড়ছে, লোকজন আরো বেশি বেশি পরিমাণে গোল্ড কেনার দিকে ঝুঁকছে। তো গোল্ড জুয়েলারি রিটেলার গোল্ড জুয়েলারি রিটেলার কোম্পানিগুলো এই মুহূর্তে সেক্টর টেল উইন্ডে আছে। তো সেক্টর টেলউইন্ড যদি থাকে তাহলে সেই কোম্পানিতে আমাদেরকে ইনভেস্ট করা উচিত। যদি যে সেক্টরে হেডউইন্ড আছে, অর্থাৎ এই মুহূর্তে একটু চাপে আছে সেই সব সেক্টরগুলো, সেইগুলো থেকে আমাদেরকে টেম্পোরারিলি ইনভেস্ট না করা উচিত, টেম্পোরারিলি বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সেগুলো ট্র্যাক করা উচিত। যদি সানসেট সেক্টর হয় তাহলে একদমই বেরিয়ে যাওয়া উচিত, ওগুলো আর দেখাই উচিত না। কিন্তু যদি সেক্টরে হেডউইন্ড থাকে তাহলে সেটা এখনো আমাদের ফিউচারে হয়তো সেক্টরে টেইলউইন্ড আসতে পারে, আমাদেরকে ওয়েট করা উচিত, তো আমাদেরকে ট্র্যাক করে যাওয়া উচিত। তো এই গেল মোটামুটি ফার্স্ট কোশ্চেন, যে সেক্টর আমাদের সানরাইজ সেক্টর না সানসেট সেক্টর, এবং সেক্টরে হেডউইন্ড বা টেইলউইন্ড আছে কিনা। 2 হচ্ছে সেলস গ্রোথ। সেলস গ্রোথ আমি আগেই ডিসকাস করেছি যে সেলস গ্রোথ আমার আসছে কিনা। দেখুন, ইন্ডিয়ার নমিনাল জিডিপি, যেটা আমি জিডিপি আগেও এক্সপ্লেন করেছি জিডিপি কাকে বলে, আমার ভিডিও দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন। নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি নয়, নমিনাল জিডিপি মানে ইনফ্লেশন অ্যাড করে যে জিডিপি আমাদের আসে, সেই ইনফ্লেশন জিডিপি মোটামুটি 10-12%-এর কাছাকাছি আসে। তো যদি আমার 12% নমিনাল জিডিপি হয়, তো জিডিপি গ্রোথের আমার 1.5 থেকে 2 গুণ সেলস গ্রোথ কোম্পানিকে করতেই হবে। তা আমাদের 12% যদি নমিনাল জিডিপি হয়, 1.5 গুণ হলে 18%, এবং 2 গুণ হলে পরে 24%। তো 18-24 এই পার্সেন্ট সেলস গ্রোথ, 18 থেকে 24% সেলস গ্রোথ আমাদেরকে করতেই হবে। যদি 18%-এর নিচে কোনো কোম্পানি সেলস গ্রোথ করে, বেরিয়ে যাবেন, আর কোনো প্রশ্নই আসছে না। যে ওই ইন্ডিয়ার জিডিপির থেকে 1.5 গুণও যদি সেলস গ্রোথ না করতে পারে, তাহলে সেই কোম্পানিতে থেকে কোনো লাভ নেই। এবার আপনি দেখলেন যে আপনার কোম্পানি 18%-এর বেশি করছে, ইনফ্যাক্ট 24%-এরও বেশি করছে। যত বেশি হবে তত ভালো। যেমন আমার পোর্টফোলিওতে যা কোম্পানি আছে 30%-এর কাছাকাছি সেলস গ্রোথ করে। তো এবার আপনি দেখলেন যে আপনার কোম্পানি ভালো সেলস গ্রোথ করছে। নেক্সট আপনি প্রশ্ন করবেন, 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট আপনি প্রশ্ন করবেন, এই যে সেলস গ্রোথ করছে, এটা কি আগামী 1 থেকে 3 বছরের জন্য করবে? যদি উত্তর হয় হ্যাঁ, যদি না হয় বেরিয়ে যাবেন। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সাব কোশ্চেন হচ্ছে কিভাবে করবে। অর্থাৎ আপনি এবার কোম্পানির বিজনেস মডেলে ঢুকছেন, যে আপনার কোম্পানি কি সাস্টেনেবল ওয়েতে আগামী 1 থেকে 2 বছর বা 1 থেকে 3 বছর সেলস গ্রোথ করতে পারবে নমিনাল জিডিপির থেকে 1.5 থেকে 2 গুণ বা তার বেশি হারে। তাহলে যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কিভাবে করবে, মানে এইটা আপনি প্রশ্ন করে ঢুকছেন যে আদৌ করতে পারবে কিনা। এবার আপনি দেখবেন যে কোম্পানি কি উত্তর দিচ্ছে। সেটা কিভাবে বুঝবেন? কোম্পানির কন কল বা কোম্পানির পিপিটি থেকে। কোম্পানি যদি তার ক্যাপাসিটি ইউটিলাইজেশন, ধরুন কোনো কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোনো কিছু এবং তার ফ্যাক্টরির ক্যাপাসিটি ইউটিলাইজেশন বাড়ছে, অর্থাৎ তার যে ফ্যাক্টরি আছে তাতে 100টা প্রোডাক্ট হয়। এবার 100টা প্রোডাক্ট তৈরি করার তার ক্যাপাসিটি আছে, এবং সে তৈরি করছে এই মুহূর্তে 60টা, এবং সে বলছে যে আমি ক্যাপাসিটি ইউটিলাইজেশন 80 অবধি করতে চাইছি, অর্থাৎ 60 থেকে 80 করতে চাইছি। তাহলে 60 থেকে 80 20/60, অর্থাৎ এখানে 33% ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইনক্রিজড হচ্ছে পার ইয়ার। তাহলে আপনার গ্রোথ কিন্তু 30%-এর কাছাকাছি আসার একটা চান্স আছে। তাহলে সেটা থেকে আপনি ধারণা করতে পারবেন যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন আপনার বাড়ছে, তার মানে আপনার কোম্পানি ফিউচারে গ্রোথ করতে পারে, এবং আমার যে সেলস গ্রোথ দরকার সেটা কিন্তু হতে পারে। আপনি দেখবেন যে ডিস্ট্রিবিউশন বাড়াচ্ছে কিনা কোম্পানি। কোম্পানি যদি ডিস্ট্রিবিউশন না বাড়ে তাহলে সেলস গ্রোথ কি করে বাড়বে? কনজিউমার কোম্পানির ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনই মেন। যদি কোনো কোম্পানি ডিস্ট্রিবিউশন না বাড়ায় তাহলে তার সেলস গ্রোথও বাড়বে না। কোনো সার্ভিসের কোনো কোম্পানি, ধরুন আইটি সেক্টর বা অন্য কোনো ব্যাংকিং সার্ভিস, তাদের এমপ্লয়ি নাম্বার বাড়বে কিনা, এমপ্লয়ি নাম্বার বাড়ার ব্যাপারে কোম্পানি কিছু পজিটিভ কিছু বলেছে কিনা। এমপ্লয়ি যদি না বাড়ে আপনার সেলস গ্রোথও বাড়বে না।
আপনার যদি ধরুন নতুন ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা, ক্যাপেক্স করছে কিনা, অর্থাৎ আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি 100 আছে, 100 প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচার করতে পারেন এবং ক্যাপাসিটি ইউটিলাইজেশন আপনার 100-র কাছাকাছি আছে, তাহলে আপনি যদি নতুন ক্যাপাসিটি না বাড়ান তাহলে কি আপনার সেলস গ্রোথ বাড়বে? যদি কোনো কোম্পানি বলে আমার এখন 100 প্রোডাক্ট তৈরি করার ক্যাপাসিটি আছে, সেটা ভবিষ্যতে আমি 150 করব, 150 প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো, তাহলে 50% আপনার গ্রোথ হয়ে যাবে, 50% সেলস গ্রোথ হয়ে যাবে। তো এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সেলস গ্রোথ কি আদৌ কোম্পানি করতে পারবে কিনা। এই তো এইগুলো দেখে আপনাকে আপনার 3 নম্বর কোশ্চেনের উত্তর খুঁজতে হবে, অর্থাৎ আপনার সেলস গ্রোথ কি আগামী 1 থেকে 3 বছর করতে পারবে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কিভাবে, এবং সেই থেকে আপনি ধারণা পাবেন। যদি এইগুলোর মধ্যে কোনোটাই না করে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন যদি না বাড়ায়, যদি মার্কেটিং না করে, ব্র্যান্ডিং না করে, যদি এমপ্লয়ি নাম্বার না বাড়ায়, যদি ক্যাপাসিটি ইউটিলাইজেশন না বাড়ায়, যদি কেউ নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার না করে, তাহলে কোনো কোম্পানি সেলস গ্রোথ বাড়ানো কোম্পানির পক্ষে মুশকিল। আপনাকে তখনই কিন্তু ধারণা করে নিতে হবে। 4 নম্বর কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সেলস গ্রোথ বাড়ছে, সবই হচ্ছে, সেক্টর টেলউইন্ড আছে, সব ভালো, কিন্তু এবং আমরা কোম্পানি বলেও দিল যে আমি ক্যাপেক্স করব, আমার সেলস গ্রোথ আমি করতে পারবো, আপনি কনভিন্সড হলেন যে হ্যাঁ কোম্পানি সেলস গ্রোথ করতে পারবে। 4 নম্বর প্রশ্ন করবেন যে আপনি কি মার্জিন এক্সপ্যানশন করতে পারবেন, অর্থাৎ প্রোডাক্ট আপনার প্রোডাক্টের মধ্যে কি হাই ভ্যালু প্রোডাক্টের পরিমাণ কি আপনার বাড়বে, অর্থাৎ আপনার প্রোডাক্ট মিক্স যেটা, সেই প্রোডাক্ট মিক্স কি চেঞ্জ হবে? ধরুন আমি সস্তা প্রোডাক্ট বিক্রি করি যেটাতে আমার মার্জিন কম, তো আমি সেই প্রোডাক্ট থেকে কি আমি এমন কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবো ভবিষ্যতে? আমার কি প্ল্যান আছে যেটা আমার মার্জিন হাই, অর্থাৎ আমার নিজস্ব মার্জিন বাড়বে, যাতে আমার আরোই বাড়বে, যত মার্জিন বাড়বে আমার আরোই বাড়বে। তো এইটা কি ভবিষ্যতে আপনার প্রোডাক্ট মিক্স চেঞ্জ করার কি কোনো প্ল্যান আছে? যেমন জুয়েলারি সেক্টরে আমি বলেছি স্টাড রেশিও যদি বাড়ে তাহলে আমার মার্জিন এক্সপানশন হয়। তো আমার প্রোডাক্ট মিক্স স্টাড রেশিও মানে গোল্ডের থেকে আমি ডায়মন্ড সেলিং বাড়াবো, ডায়মন্ড সেলস বাড়াবো। তো এই রকম কোনো প্ল্যান আছে কি কোম্পানির ক্ষেত্রে যেটাতে প্রোডাক্ট মিক্স চেঞ্জ হবে এবং তাতে কোম্পানির মার্জিন বাড়বে এবং তার ফলস্বরূপ আমার কোম্পানির আরোই বাড়বে, রিটার্ন অন ইকুইটি বাড়বে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে এইটা যদি হয় তখনই কিন্তু কোম্পানি একটা অপারেটিং লেভারেজ পাবে। অপারেটিং লেভারেজ হচ্ছে যে পার্সেন্টেজ সেলস গ্রোথের হিসেবে 1% সেলস গ্রোথ বাড়লে আপনার প্রফিট কত পার্সেন্ট বাড়ছে, অর্থাৎ আপনার যদি 1% সেলস গ্রোথ বাড়ে এবং 1% সেলস গ্রোথের জন্য যদি আপনার প্রফিট 2% বাড়ে, প্যাট যদি 2% বাড়ে, তাহলে আপনার অপারেটিং লেভারেজ হচ্ছে 2, অর্থাৎ আপনি যদি 30% সেলস গ্রোথ করেন আপনার তখন প্যাট গ্রোথ হবে 60%। তো এই ধরনের কোম্পানি কিন্তু প্রচুর মার্কেটে, এই ধরনের কোম্পানির শেয়ার কিন্তু দারুণ পারফর্ম করে, কারণ আপনার প্যাট গ্রোথ তো হচ্ছে 60%, তো আমার তো প্যাটই দরকার, আমার ইপিএস তো প্যাটের হিসেবে ক্যালকুলেট হয়, এবং আমাদের শেয়ার যারা আমার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তাদের তো ইপিএসই মেন, যত ইপিএস বাড়বে তত আমাদের শেয়ার প্রাইস বাড়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমার সেলস গ্রোথের সঙ্গে আমাকে দেখতে হবে আমার প্রোডাক্ট মিক্স চেঞ্জ হচ্ছে কিনা, মানে হচ্ছে আমার মার্জিন বাড়ছে কিনা, এবং মার্জিন যত বাড়বে তত কিন্তু কোম্পানি অপারেটিং লেভারেজ পাবে, অর্থাৎ 1% সেলস গ্রোথের তুলনায় প্যাট গ্রোথ কত গুণ হবে সেইটা হচ্ছে অপারেটিং লেভারেজ, এবং তত অপারেটিং লেভারেজ বাড়বে এবং প্যাট গ্রোথ বাড়বে, এবং সেটা আমরা শেয়ার হোল্ডাররা তার বেনিফিশিয়াল হবে আমাদের জন্য। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পিয়াররা কি করছে, অর্থাৎ ওই সেক্টরে অন্যান্য কোম্পানিও কি আহ, আপনার মতনই সেলস গ্রোথ করছে, আপনার কোম্পানির মতনই সেলস গ্রোথ করছে নাকি তার থেকে বেশি করছে? যে কোনো সেক্টরে হাইয়েস্ট গ্রোয়িং কোম্পানিতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। যদি কোনো সেক্টরে একটা কোম্পানি করছে 40% আর একটা কোম্পানি করছে 30%, আমাদেরকে টার্গেট নিতে হবে
যে আমরা যেন 40% গ্রোয়িং কোম্পানিকে চুজ করি, তবেই আমরা টাকা বানাতে পারবো শেয়ার মার্কেট থেকে। তো ওই সেক্টরে আমাদেরকে দেখতে হবে যে আমার কোম্পানি, যে কোম্পানি আমি অ্যানালিসিস করছি তার পিয়াররা কি করছে, এবং ম্যাক্সিমাম প্রথম টপ টু কোম্পানিকে আমাদেরকে চুজ করতে হবে, টপ টু সেলস গ্রোয়িং কোম্পানি, তো যাদের সেলস গ্রোথ একদম হাইয়েস্ট হয়, একদম হাইয়েস্ট সেলস গ্রোয়িং কোম্পানিকে আমার চুজ করতে হবে, বা হয়তো সেকেন্ডে যে আছে তার নিচে কিন্তু নয়। এবং তখনই সেকেন্ডকে চুজ করব যখন টপের সঙ্গে যে হাইয়েস্ট আছে তার সঙ্গে তার সেলস গ্রোথ মোটামুটি একই আছে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। যদি 40 এবং 30 হয়, অবশ্যই 40কে চুজ করতে হবে। যদি 40% সেলস গ্রোথ করছে এবং আরেকটা কোম্পানি ধরুন 37% হারে সেলস গ্রোথ করছে, তখন কিন্তু আমরা সেকেন্ড কোম্পানিকে চুজ করতে পারি। এবং 6 নম্বর প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। পি রেশিও কি আছে আপনার। যদি আপনার ভ্যালুয়েশন দেখেন এবং পি রেশিও ফরওয়ার্ড পি, মানে আপনি আগামী বছরে যে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ হবে সেইটাকে প্রেডিক্ট করে নিয়ে আপনাকে এখনকার যে প্রাইস তার সঙ্গে ডিভাইড করতে হবে এবং ফরওয়ার্ড পি বের করতে হবে। ফরওয়ার্ড পি বের করে আপনাকে দেখতে হবে যে আপনার পিইজি অর্থাৎ প্রাইস টু আর্নিং টু গ্রোথ রেশিও কি আছে। যদি আপনার প্রাইস টু আর্নিং রেশিও 40 হয় এবং আপনার গ্রোথ কোম্পানি করছে 40% হারে, তাহলে পিইজি হবে 40/41। সেটা 1 থেকে 1.5-এর কাছাকাছি পিইজি কোম্পানিকে আপনাকে চুজ করতে হবে। এইটাই হচ্ছে আপনার ভ্যালুয়েশন, এবং এই ভ্যালুয়েশন অনুযায়ী আপনাকে কোম্পানি চুজ করতে হবে। তাহলে 6টা প্রশ্ন, 6টা প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে এবং কোম্পানি চুজ করতে হবে। আমরা 6টা প্রশ্ন কি কি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম হচ্ছে সেক্টরে সানরাইজ সেক্টর অর সানসেট সেক্টর এবং সেক্টরে হেডউইন্ড না টেলউইন্ড আছে। 2 হচ্ছে আমার সেলস গ্রোথ নমিনাল জিডিপির থেকে 1.5 থেকে 2 গুণ হারে হচ্ছে কিনা। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কি হলে পরে কিভাবে হচ্ছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট মিক্স চেঞ্জ হচ্ছে কিনা, অর্থাৎ মার্জিন বা আরওই বাড়ছে কিনা। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে পিআররা কি করছে, অন্য কোম্পানি সেম সেক্টরে অন্য কোম্পানি কত পার্সেন্ট হারে গ্রো করছে, আমার কোম্পানির থেকে কম হারে গ্রো করছে কিনা। এবং 6 নম্বর হচ্ছে ভ্যালুয়েশন। তো আমরা যারা রিটেল ইনভেস্টররা যেটা সবচাইতে মারাত্মক ভুল করি, আমরা প্রথমে ভ্যালুয়েশন দিয়ে শুরু করি। আমি যে 6টা প্রশ্ন করলাম সেই 6টা প্রশ্নর ক্রম কিন্তু এরকম হওয়া উচিত। আমি যেরকম দেখিয়ে দিলাম সেটাই 1 2 3 4 করে 6। মানে প্রশ্ন এদিক ওদিক করলে হবে না। মানে আপনি 6 নম্বর প্রশ্ন সবার প্রথমে করবেন, তাহলে কিন্তু আপনার অ্যানালিসিস ভুল হয়ে যাবে। যে ভ্যালুয়েশন, ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টররা কিন্তু সবার প্রথমে ভ্যালুয়েশনটা দেখে। যদি প্রথম 5টা প্রশ্নের উত্তর না হয় তাহলে অটোমেটিক ভ্যালুয়েশন সস্তা হয়, এবং এটাই ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা ভুল করে থাকে, যে কোম্পানি সস্তা আছে সুতরাং ইনভেস্ট করে দাও। আমরা বাদ বাকি 5টা প্রশ্নের মধ্যে আর যাই না। তো 5টা প্রশ্ন আগে করতে হবে এবং সেটা যদি হ্যাঁ হয় তারপরে ভ্যালুয়েশন দেখতে হবে। এইটাই আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত। এবং এই যে 6টা প্রশ্ন বলছি, এই 6টা প্রশ্ন আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনাকে করতেই হবে এবং ইনভেস্ট করতে হবে। আশা করছি আমার ভিডিও হেল্পফুল হলো এবং আপনারা কিছু শিখতে পারলেন। থ্যাংক ইউ।